বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি শিবাজি অর্থাৎ ছত্রপতি শিবাজিকে নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। বর্তমান পুনার অন্তর্গত শিবনের গিরিদুর্গে শিবাজি জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 1627 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। তার পিতার নাম শাহজি এবং মাতার নাম ছিল জিজাবাই। শাহজি আহমদনগর ও বিজাপুরের সুলতানের অধীনে উচ্চপদস্থ রাজ কর্মচারী ছিলেন। শিবাজির জন্মের অল্পদিন পরে শাহজি তার দ্বিতীয় পত্নী তুকাবাইয়ের সঙ্গে কর্ণাটকে চলে যান। এদিকে জিজাবাই ও তার বালক পুত্র শিবাজি পুনায় বসবাস করতে থাকে। এই স্থানে দাদাজি কোন্ডদেব নামে জনৈক তীক্ষ্ণ বুদ্ধি ব্রাহ্মণের তত্ত্বাবধানে শিবাজি প্রতিপালিত হতে থাকে। দাদাজি কোন্ডদেব ছিলেন শাস্ত্রজ্ঞ ও ধর্মনিষ্ঠ ব্যক্তি। তিনি শিবাজিকে বাধা দ্বারা নিয়মে শিক্ষাদান করতে ইচ্ছুক ছিলেন না। জিজাবাই এবং দাদাজি কোন্ডদেব উভয়ই শিবাজিকে রামায়ণ, মহাভারত এবং পুরাণের কাহিনী শোনাতেন। এই সকল উপন্যাসে বর্ণিত ভারতীয় রাজাদের বীরত্বের কাহিনী শিবাজির চরিত্র গঠনে বিশেষ সাহায্য করেছিল। পূর্বপুরুষদের বীরত্বের কাহিনী শুনে বাল্যকাল থেকে শিবাজি দেশপ্রেম ও বীরত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। অল্প বয়সে তিনি স্থানীয় কৃষক সম্প্রদায়ের বালকদের সঙ্গে মিশে অস্ত্রচালনা ও সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। কিশোর বয়সে শিবাজি স্বাধীন হিন্দু রাজ্য গঠনের স্বপ্ন দেখতেন। মাত্র 19 বছর বয়সে শিবাজি পার্বত্য অঞ্চলের মাওয়ালি যুবকদের নিয়ে একটি সুগঠিত সেনাবাহিনী গঠন করেন। সেই সময়ে উত্তর ও দক্ষিণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি শিবাজির আশা আকাঙ্ক্ষা পূরণে বিশেষ সহায়তা করেছিল। দাক্ষিণাত্যের সুলতানরা পারস্পরিক দ্বন্দ্বে শক্তিক্ষয় করে দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে মোগল সম্রাট উত্তর ভারতে বিরুদ্ধবাদী বিভিন্ন শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিলেন। শিবাজি এই সুযোগের সদ্ব্যবহার করতে ত্রুটি করেননি। তিনি তার মাওয়ালি সৈন্যবাহিনীর সাহায্যে বিজাপুরের অন্তর্গত তোরানা দুর্গ অধিকার করে নেন। এমনকি তোরানা দুর্গের অনতিদূরে অবস্থিত রায়গড়ে একটি নতুন দুর্গ নির্মাণ করে তিনি নিজ শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে সমর্থ হয়েছিলেন। দাদাজি কোন্ডদেব শিবাজির এই যুদ্ধনীতি সমর্থন করেননি। ফলে তার জীবদ্দশায় শিবাজি আর বেশি দূর অগ্রসর হতে পারেননি। 1647 খ্রিস্টাব্দে দাদাজির মৃত্যু হলে শিবাজি পুনরায় নতুন নতুন দুর্গ অধিকার করতে লাগলেন। বিজাপুরের সুলতান প্রথম দিকে শিবাজির কার্যকলাপে বিচলিত হননি, কিন্তু একে একে বহু দুর্গ শিবাজির অধিকারভুক্ত হওয়ায় তিনি তার কার্যকলাপ বন্ধ করতে তৎপর হন। বিজাপুরের সুলতান শিবাজির কার্যকলাপের জন্য তার পিতাকে দায়ী করে শাহজিকে কারারুদ্ধ করেন। ফলে সাময়িকভাবে শিবাজি তার আক্রমণাত্মক কার্যকলাপ স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। অল্পদিন পরে শাহজি মুক্তিলাভ করলে তিনি পুনরায় অস্ত্র ধারণ করেন। শিবাজির রাজধানীর নাম ছিল রায়গড়। 1657 খ্রিস্টাব্দে মোগল বাহিনীর সঙ্গে শিবাজির সংঘর্ষ উপস্থিত হয়। ওই বৎসর তিনি মোগল অধিকৃত আহমদনগর ও জুনার আক্রমণ করে দাক্ষিণাত্যের শাসনকর্তা বা সুবাদার ঔরঙ্গজেব শিবাজির বিরুদ্ধে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। মুঘল সৈন্যবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ এড়াইয়া শিবাজি পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। তিনি মৌখিকভাবে ঔরঙ্গজেবের বশ্যতা স্বীকার করেছিলেন। ইতিমধ্যে মোগল সম্রাট শাহজাহানের অসুস্থতার সংবাদ পেয়ে ঔরঙ্গজেব দিল্লি অভিমুখে রওনা দিলে শিবাজি পুনরায় সক্রিয় হয়ে ওঠেন।
1657 থেকে 1659 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সমগ্র উত্তর কোঙ্কণ নিজ অধিকারভুক্ত করে নেন। সেই সময়ে বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োগ করেন। তিনি তার বিশ্বস্ত সেনাপতি আফজল খাঁর নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। আফজল খাঁ শিবাজির সঙ্গে আপোষ মীমাংসার জন্য নিজ শিবিরে তাকে আমন্ত্রণ জানান। শিবাজি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে আফজল খাঁর শিবিরে উপস্থিত হন। উভয়ের সাক্ষাৎকারের সময়ে আলিঙ্গনের সুযোগে আফজল খাঁ শিবাজির শ্বাসরোধ করতে চাইলে শিবাজি বাঘনখ নামক লৌহ অস্ত্রের দ্বারা আফজল খাঁকে হত্যা করেন। সেনাপতির মৃত্যুতে বিজাপুরের সুলতানের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই সুযোগে শিবাজি দক্ষিণ কোঙ্কণ ও কোলহাপুর অঞ্চল নিজ অধিকারে প্রতিষ্ঠা করেন। অবশ্য পান্নালা দুর্গ অধিকার করতে গিয়ে শিবাজি বিজাপুরের সৈন্যবাহিনীর দ্বারা বিতাড়িত হয়েছিলেন। ইতিমধ্যে ঔরঙ্গজেব পিতা শাহজাহানকে কারারুদ্ধ করে দিল্লির সিংহাসন অধিকার করেছিল। ঔরঙ্গজেব শিবাজির শক্তিবৃদ্ধির কথা জানতেন। সিংহাসন লাভের পর তিনি প্রথমেই শিবাজিকে দমন করার উদ্দেশ্যে শায়েস্তা খাঁকে প্রেরণ করেন। দীর্ঘ 2 বৎসর ধরে শিবাজির সঙ্গে শায়েস্তা খাঁর তুমুল যুদ্ধ চলল। একদিন রাত্রিবেলা দুঃসাহসিক শিবাজি কয়েকজন অনুচর সহ শায়েস্তা খাঁর শিবির আক্রমণ করলে তিনি পুনা ত্যাগ করতে বাধ্য হন 1663 খ্রিস্টাব্দে। শায়েস্তা খাঁ পরাজয়ের ফলে শিবাজির সামরিক খ্যাতি দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। শায়েস্তা খাঁর অসাফল্যে ঔরঙ্গজেব তার উপর বিরক্ত হন এবং দাক্ষিণাত্য থেকে তাকে সরিয়ে নিয়ে বাংলার সুবাদার নিযুক্ত করেন। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে শিবাজির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর দায়িত্ব জয়সিংহ এবং দিলির খাঁর উপর অর্পণ করেন। এইবার জয়সিংহের কূটকৌশল এবং মোগল সৈন্যবাহিনীর দক্ষতায় শিবাজি পরাজয় স্বীকার করে পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে স্থাপনে বাধ্য হন। এই সন্ধির শর্ত অনুসারে শিবাজি মোগল সম্রাটকে কয়েকটি জেলা এবং 23টি দুর্গ ছেড়ে দিতে এবং প্রয়োজনে মোগল সেনাবাহিনীকে সাহায্য করতে স্বীকৃত হয়েছিলেন। সেই সময়ে ঔরঙ্গজেবের আমন্ত্রণে শিবাজি আগ্রার দরবারেও উপস্থিত হন, কিন্তু ঔরঙ্গজেব তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করেননি। উপরন্তু সম্রাটের নির্দেশে তাকে আগ্রায় নজরবন্দি করে রাখা হয়, কিন্তু শিবাজি কৌশলে আগ্রা থেকে পালিয়ে গিয়ে তড়িৎ গতিতে দাক্ষিণাত্যে চলে আসেন। কথিত আছে শিবাজি ফলের ঝুড়িতে লুকিয়ে আগ্রা থেকে পালিয়ে গিয়েছিলেন। স্বদেশে প্রত্যাবর্তন করে শিবাজি নিজ রাজ্য গঠনে মনোযোগী হন এবং বারবার মোগল সাম্রাজ্য আক্রমণ করে ঔরঙ্গজেবকে ব্যতিব্যস্ত করে তোলেন। অবশেষে বাধ্য হয়ে ঔরঙ্গজেব শিবাজিকে রাজা বলে মেনে নেন। অবশ্য তিনি শিবাজিকে তার দুর্গগুলি ফিরিয়ে দেননি। 1674 খ্রিস্টাব্দে শিবাজি রায়গড়ে মহাসমারোহে নিজ অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন। এই সময়ে তিনি ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন। ইতিমধ্যে মুঘল সম্রাট উত্তর পশ্চিম সীমান্ত রক্ষায় ব্যস্ত হয়ে পড়লে শিবাজি একে একে মোগল অধিকৃত রাজ্যাংশ অধিকার করেন এবং জিঞ্জি, ভেলোর ও উহার পার্শ্ববর্তী স্থানগুলো জয় করে নেন। মহীশূর রাজ্য তার অধিকারভুক্ত হয়। এইভাবে শিবাজি উত্তরে বাগলানা থেকে দক্ষিণে কোলাপুর পর্যন্ত বিস্তৃত এক বিশাল মারাঠা সাম্রাজ্য গড়ে তোলেন। 1680 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। শিবাজির অনন্য সাধারণ প্রতিভা কেবল রাজ্যজয়েই সীমাবদ্ধ ছিল না, শাসন পরিচালনার ব্যাপারে তিনি অসামান্য যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। রাজ্যের
সর্বত্র সুশাসন প্রবর্তন করে তিনি শাসক হিসাবে অমর হয়ে আছেন। শিবাজি প্রবর্তিত শাসন ব্যবস্থায় রাজা ছিলেন রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাকে সাহায্য করার জন্য 8 জন মন্ত্রী নিযুক্ত ছিল। এদের অষ্টপ্রধান বলা হতো। 8 জন মন্ত্রীদের মধ্যে পেশোয়া বা প্রধানমন্ত্রী ছিলেন সর্বপ্রধান। 8 জন মন্ত্রী 8টি পৃথক পৃথক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। রাজস্ব, বৈদেশিক, সামরিক, পরিবহন প্রভৃতি ছিল শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ বিভাগ। শাসন কার্যের সুষ্ঠু পরিচালনার জন্য সমগ্র মারাঠা রাজ্যকে তিনি কয়েকটি প্রান্ত বা প্রদেশে ভাগ করেছিলেন। প্রতিটি প্রদেশে একজন রাজপ্রতিনিধি নিযুক্ত থাকত। প্রদেশগুলি আবার পরগনা এবং তরফে বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সর্বনিম্ন বিভাগ ছিল গ্রাম। গ্রামের শাসনভার গ্রাম পঞ্চায়েতের উপর ন্যস্ত ছিল। গ্রাম পঞ্চায়েতের কার্য পরিদর্শনের জন্য দেশপাণ্ডে বা দেশমুখ নামক এক শ্রেণীর কর্মচারী নিযুক্ত থাকত। শিবাজি জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের প্রথা প্রচলিত করেন। উৎপন্ন ফসলের 1/3 রাজস্ব হিসাবে গ্রহণ করা হতো। মারাঠা রাজ্য থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হতো সরকারি ব্যয়ের তুলনায় তা ছিল খুবই সামান্য। সেই জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে চৌথ অর্থাৎ রাজস্বের 1/4 এবং স্বদেশমুখী অর্থাৎ রাজস্বের 1/10 আদায় করা হতো। চৌথ ও স্বদেশমুখী দিতে কোনো রাজা অস্বীকৃত হলে মারাঠা সৈন্যরা তাদের উপর আক্রমণ চালাত। শিবাজি মাওয়ালি সম্প্রদায়ের লোক নিয়ে নিজ সামরিক বাহিনী গঠন করেছিলেন। পার্বত্য যুদ্ধে এই মাওয়ালি সৈন্যবাহিনী ছিল অপ্রতিদ্বন্দ্বী। মাওয়ালি সৈন্যের সংখ্যা ক্রমশ বৃদ্ধি করে শিবাজি এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন। তার সামরিক বাহিনীর প্রধান বৈশিষ্ট্য ছিল সৈন্যদের শৃঙ্খলা ও আজ্ঞানুবর্তিতা। অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে শিবাজির সৈন্যদল গঠিত ছিল। অশ্বারোহী সৈন্যদল আবার ছিল 2 ভাগে বিভক্ত, শিলাদার ও বর্গীর। শিবাজি দূরদৃষ্টিসম্পন্ন সামরিক সংগঠক ছিলেন। রাজ্যের নিরাপত্তার জন্য নৌবাহিনীর গুরুত্ব উপলব্ধি করে তিনি এক বিশাল নৌবহর গড়ে তোলেন। এছাড়া 400 বিভিন্ন আকারের রণতরী নিয়ে গঠিত তার নৌবাহিনী বোম্বাইয়ের দক্ষিণে অবস্থিত জঞ্জিরা দ্বীপের হাফসিদের বিরুদ্ধে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছিল। মালওয়ান ছিল মারাঠা নৌবাহিনীর প্রধান ঘাঁটি। শিবাজির শাসন ব্যবস্থায় রাজা স্বৈরাচারী ছিলেন বটে, কিন্তু তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। শাসনকার্য পরিচালনায় তিনি অষ্টপ্রধানকে নিয়ে গঠিত মন্ত্রিপরিষদের পরামর্শ ও সাহায্য গ্রহণ করতেন। শিবাজি জনপ্রতিনিধিদের সাহায্যে শাসন পরিচালনা করতেন না, তথাপি জনকল্যাণের জন্য তিনি যাবতীয় ব্যবস্থা অবলম্বন করেছিলেন। ছত্রপতি শিবাজি ছিলেন ভারতের শ্রেষ্ঠ বীর। তার জীবনী ও কার্যাবলী ভারত ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সামান্য একজন রাজকর্মচারীর পুত্র হয়ে তিনি নিজ অধ্যবসায়, রাজনৈতিক ও সামরিক দক্ষতা বলে ভারতের ইতিহাসে অমরত্ব লাভ করে আছেন। হিন্দু ধর্মের প্রতি তার গভীর অনুরাগ ছিল, কিন্তু ধর্ম সম্পর্কে কোনো গোঁড়ামিকে তিনি মোটেই প্রশ্রয় দিতেন না। বিখ্যাত ঐতিহাসিক রওলিনসন উল্লেখ করেছেন যে স্ত্রী জাতি এবং মুসলমানদের মসজিদের প্রতি সম্মান প্রদর্শনকে শিবাজি নিজ কর্তব্য বলে মনে করতেন। এছাড়া বিচ্ছিন্ন ঐক্যহীন মারাঠাদিগকে ঐক্যবদ্ধ করে তিনি তাহাদিগকে এক জাতীয় আদর্শে অনুপ্রাণিত করেছিলেন। স্যার যদুনাথ সরকারের মতে শিবাজি ছিলেন হিন্দু সমাজের শেষ সৃজনী প্রতিভা ও জাতির স্রষ্টা।
পরবর্তীকালে এই মারাঠা জাতি ভারতীয় রাজনীতিতে বিশিষ্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি মারাঠা রাজ্যের অধিপতি হয়েছিলেন। এই সময়ে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে মোগল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগী হন এবং তিনি স্বয়ং দাক্ষিণাত্যে উপস্থিত হয়ে শম্ভুজিকে পরাজিত করেন। অল্পদিন পরে ঔরঙ্গজেবের নির্দেশে তাকে হত্যা করা হয় এবং শম্ভুজির শিশুপুত্র শাহুকে কারারুদ্ধ করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।